আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই জেনে নিতে চাই ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু লিখে জানাতে হবে ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। প্রিয় শিক্ষার্থী, দুটি বিষয় ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং একই সাথে দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কনফার্মেশন পাওয়ার পরেই ইনশাআল্লাহ আমরা শুরু করবো। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু মেসেজ দিয়ে জানাতে হবে ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা এবং একই সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি মুখেও বলতে পারেন যে আসলে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন স্যার, যারা যুক্ত রয়েছেন। ওকে, সো যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই রেসপন্স করবেন স্যার। আপনাদের রেসপন্স ছাড়া ক্লাস শুরু করাটা কেমন বেমানান দেখায়। So, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আমাকে একটু হেল্প করবেন এটা জানিয়ে যে আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন। দেন ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। লিখেছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। স্যার আমরা শুরু করতে পারি। আমি একটু এটা কানেক্ট করে নেই। আজকে একটু ছোটখাটো বিদ্যুতের ইস্যু ছিল, সেজন্য হয়তো কিছুটা লেট হলো। এবং আপনারা বুঝতেই পারছেন বিদ্যুতের যে অবস্থা, আসলে ঢাকাতে যারা আছেন তারা একটু কম রিয়েলাইজ করতে পারবেন। ঢাকা বাদে ঢাকার বাইরে যারা যারাই আছেন তারা অবশ্য একটু ভালোভাবে রিয়েলাইজ করতে পারছেন যে বিদ্যুৎ আসলে কিভাবে আমাদেরকে আমাদের পড়ায় কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। সো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করবো স্যার। এই মুহূর্তে যারা যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, আমরা কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের মূল সেকশনে। তো সেক্ষেত্রে আজকে কথা বলবো প্রোনাউন নিয়ে। শুরুতেই প্রোনাউন নিয়ে কিছু বিশেষ কথাবার্তা বলতে চাই। আমরা সবাই মোটামুটি মনে হয় নাউনের ক্লাসটা যেহেতু হয়েছে, নাউনের ক্লাসটা তো মনে হয় আমি নেইনি আপনাদের। সম্ভবত অন্য কোনো টিচার নিয়েছেন কিনা একটু জানাবেন আমাকে, যে নাউনের ক্লাস আপনাদের হয়ে গেছে কিনা। এখানে যদি আমরা খেয়াল করি, নাউন, নাউন শব্দের অর্থ তো নাম, এটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি। আর এই প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, প্রো শব্দ অর্থ হচ্ছে পরিবর্তে। তাহলে এই নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হবে প্রোনাউন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন সেলিম, যুক্ত আছেন। তাহলে এই যে সেলিম যুক্ত আছেন, সেলিম একজন ছেলে, ছেলে আর কি। তো সে যেহেতু ছেলে, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হি। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন আহ মেয়েরা মনে হয় একটু কম আছে। তারপর আমি একটু খুঁজে বের করে দিই একজনকে। ওকে, তো আমরা এখানে ধরছি যে এখানে রহিমা আছে, যদিও রহিম আছে আমরা ধরে নিচ্ছি রহিমা, রাইট? আচ্ছা, তো রহিমার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি সি। এই যে আমরা সেলিমের পরিবর্তে ব্যবহার করছি হি এবং রহিমের পরিবর্তে ব্যবহার করছি সি, দিস ইজ প্রোনাউন। এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে প্রোনাউন। আমরা একদম বেসিক থেকে ধরে ধরে শিখবো ইনশাল্লাহ। আপনাদের ইংরেজিতে কোনো সমস্যা থাকবে না, এই কথা দিচ্ছি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। তাহলে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন, রাইট? আচ্ছা, এরপরে আমরা প্রোনাউনের একটা সংজ্ঞা শিখবো, যেটি খুব প্রচলিত একটি সংজ্ঞা এবং সেটি থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এই সংজ্ঞাটা একটু শিখবো। প্রোনাউনটা কার পরিবর্তে বসলো? নাউনের পরিবর্তে। তার মানে প্রোনাউনটা কি করলো? নাউনের স্থানটি গ্রহণ করলো, রাইট? তাহলে প্রোনাউনটা কি করলো? নাউনের স্থানটি গ্রহণ করলো। তাহলে সেটা আমরা ইংরেজিতে লিখবো এ প্রোনাউন, এ প্রোনাউন, এ প্রোনাউন টেক্স প্লেস, স্থান গ্রহণ করে, অফ আ ড্যাশ। এটি কিন্তু একটা প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন। নিবন্ধনে এই প্রশ্নটি এসেছিল। সো এই প্রশ্নটি যদি আমরা অপশন হিসেবে এরকম ব্যবহার করি, অপশন এ তে যদি ব্যবহার করি নাউন, অপশন বি তে যদি ব্যবহার করি অ্যাডজেক্টিভ এবং অপশন সি তে যদি আমরা ব্যবহার করি অ্যাডভার্ব। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই উত্তর লিখে জানাবেন। অপশন ডি তে যেটা যুক্ত রয়েছে সেটা আমরা লিখতে পারি এরকম, প্রিপোজিশন লিখে দিলাম, প্রিপোজিশন। তাহলে বলা হচ্ছে এ প্রোনাউন, প্রোনাউন শব্দটি বা প্রোনাউন টেক্স গ্রহণ করে, প্লেস স্থান গ্রহণ করে, অফ এ, কোনটি, কোনটি হবে? ডেফিনেটলি নাউনের হবে। ডেফিনেটলি কি হবে? নাউন। তো এখানে ডেফিনেটলি আমরা নাউন বসাবো। আরেকটি জায়গা থেকে প্রশ্ন আসে প্রোনাউনে, সেটিও আমরা একটু দেখব। সেটি হচ্ছে প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড।
সাবস্টিটিউটিং ওয়ার্ড বলতে কি বোঝায়? যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি মিষ্টি খাবো কিন্তু আপনি মিষ্টির মধ্যে চিনি আনবেন না, তাহলে চিনির পরিবর্তে আপনি গুড় ব্যবহার করতে পারেন, মিশ্রি ব্যবহার করতে পারেন, বা আদার্স কোনো মিষ্টি ব্যবহার করতে পারেন, রাইট? সো এই যে একটার পরিবর্তে আরেকটি ব্যবহার করা, মিষ্টির পরিবর্তে আরেকটি মিষ্টি ব্যবহার করছেন, ঠিক তেমনি ভাবে প্রোনাউনে কিন্তু একটা সাবস্টিটিউট, দ্যাট মিনস অল্টারনেটিভ শব্দ হিসেবে ব্যবহার করে। তাহলে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড এই কথাটাকে আমরা ভিন্নভাবে লিখছি, হ্যাঁ? এ সাবস্টিটিউটিং ওয়ার্ড is called pronoun. তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? প্রোনাউনকে বলা হয়। সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? প্রোনাউনকে বলা হয়, ঠিক আছে? তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? প্রোনাউনকে বলা হয়, ওকে? সো আমরা এই তিনটা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি। আমি বিষয়গুলো আরেকবার বলতে চাই, আরেকবার রিপিট করতে চাই। সেটি হচ্ছে প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ নাউন। নাউনের স্থানটি গ্রহণ করে। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউন হচ্ছে একটি সাবস্টিটিউট শব্দ, অল্টারনেটিভ শব্দ। আবার এই কথাটি ভিন্নভাবে বলছি, সেটি হচ্ছে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ডকে বলা হয় আসলে প্রোনাউন। তো এই তিন ভাবে আমাদের প্রোনাউনের সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। এবার আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রোনাউন আসলে কত প্রকার। প্রোনাউন 8 প্রকার। দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন, ঠিক আছে? সো প্রোনাউন 8 প্রকার। অনেক বইয়ে আপনি দেখবেন 9 প্রকার এটা লেখা আছে। সো কত প্রকার এটা নিয়ে মাথা ব্যথা কোনো কারণ নেই, কারণ কত প্রকার এটা প্রশ্ন আসবে না কখনো। সো এটা নিয়ে আপনার ভীতির কোনো কারণ নেই। সো আমরা যদি একটু দেখি 8 প্রকার প্রোনাউনে একটা একটা করে দেখি। প্রথমে যেটি সেটি হচ্ছে আমরা বলতে পারি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। 2 নাম্বার যেটা আছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। 3 নাম্বারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। 4 নাম্বারটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। 5 নাম্বারটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। 6 নাম্বারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 7 নাম্বারটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। And the last one, reciprocal pronoun. স্যার বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না স্যার? স্যার জি না। কেন স্যার বোর্ড দেখা যাচ্ছে না কেন? স্যার স্ক্রিনে আসতেছে না, শুধু যে লেকচার প্রোনাউন আপনার ছবি দেখা যাচ্ছে আর কি স্ক্রিনে। ও আচ্ছা, বাকিদের কি একই সমস্যা স্যার? এই সুমন আপনার দেখা যাচ্ছে না, না স্যার? সুমন কি যেন কথা বলছিলেন স্যার? সব ওকে আছে। তো যিনি দেখতে পাচ্ছেন না তাকে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে স্যার ক্লাস থেকে লিভ নিয়ে আপনি যদি পুনরায় ক্লাসে জয়েন করেন ওকে তাহলে আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে স্যার? ওকে। ওকে স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যেটা পড়ছিলাম এটা মনোযোগ দিয়ে পড়ি। আচ্ছা, সে যেটা নিয়ে কথা বলছিলাম আমরা সেখানে ফিরে যাই। সেটি হচ্ছে এই যে 8 প্রকার প্রোনাউন, আমরা এই 8 প্রকার প্রোনাউন নিয়ে এখন কথাবার্তা বলবো। তো 8 প্রকার প্রোনাউনের প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলবো। একদম শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তার আগে এই 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে দিতে হবে। আপনারা চাইলে মুখে প্রশ্নের উত্তরটি দিতে পারেন অথবা চাইলে প্রশ্নের উত্তরটি লিখে দিতে পারেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে প্রশ্নের উত্তরটি কি হতে পারে। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখবেন যে কোনটা উত্তর। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। বলা হচ্ছে ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস, একটি শব্দ যেটি স্থান গ্রহণ করে অফ এ নাউন, একটা নাউনের স্থান গ্রহণ করে, ইজ কল্ড প্রোনাউন। তাকে আমরা প্রোনাউন বলি। তার মানে আমরা
1 মার্ক পেয়ে গেলাম। নিবন্ধনে এই প্রশ্নটি আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে নিশ্চয়ই এই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড আ ড্যাশ। সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় কোনটিকে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করবেন। ওকে, সেলিমকে ধন্যবাদ জানাচ্ছি, খুবই অ্যাক্টিভ একটা ছেলে। আমরা ডেফিনেটলি উত্তর হিসেবে নিচ্ছি প্রোনাউনকে। শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যাব। এখন আমরা এই যে 8 প্রকার প্রোনাউন দেখলাম, সেই 8 প্রকার প্রোনাউনের মধ্যে কোনগুলোর মধ্যে কি কি প্রোনাউন পড়ে আসলে, সেই প্রোনাউন গুলো নিয়ে কথাবার্তা বলবো এখন। তো শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে কি? পার্সন মানে তো ব্যক্তি, তার মানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যে প্রোনাউন গুলো দিয়ে ব্যক্তি বোঝাবে। যেমন আমরা বলতে পারি আই, বলতে পারি উই, বলতে পারি হি, শি, দে, আবার বলতে পারি আহ ইউ, এগুলো একই সাথে ইট কিন্তু পার্সোনাল প্রোনাউন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ইটস আর কিভাবে পার্সোনাল প্রোনাউন হতে পারে? that will be a good question, যে ইট কিভাবে পার্সোনাল প্রোনাউন হতে পারে। যেমন আপনি বলছেন, এখানে সেলিম আছেন আমাদের ক্লাসে, তো সেলিম আমাকে বলছে যে সেলিমকে জিজ্ঞাসা করছি যে সেলিম, কেন আপনি লেট করলেন? তো সেলিম তখন বলছেন যে স্যার, আমি তো আসলে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম যে সে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, সো আমি তাকে হসপিটালাইজ করে আসছি এবং আমার আসতে এই জন্য একটু লেট হলো। সো আমি এটা শুনে খুবই আবেগে আপ্লুত হলাম এবং তাকে সুযোগ দিলাম যে ঠিক আছে সেলিম, সমস্যা নেই, আপনি আসেন ক্লাসে। সো পরক্ষণেই আমাদের এখানে যে রহিম সাহেব রয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন যে সেলিম সাহেব, সে এখন কেমন আছে? এই যে সে এখন কেমন আছে, সে পরিবর্তে তো আমরা হি বা শি ব্যবহার করি, কিন্তু সেলিম তো আসলে বলেছে যে সে বাচ্চা দেখে আসে, সে তো উল্লেখ করেনি বাচ্চাটা ছেলে না মেয়ে। সেক্ষেত্রে তো আপনি বাচ্চার ক্ষেত্রে হি বা শি ব্যবহার করতে পারছেন না। তাহলে বাচ্চার ক্ষেত্রে, বেবি বা চাইল্ডের ক্ষেত্রে আমরা হি বা শি ব্যবহার না করে আমরা কি বলি? ইট ইজ আ কিউট বেবি, ইট ইজ আ নাইস বেবি, ইট ইজ আ বিউটিফুল বেবি। তাহলে ইটটা এখানে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার যখন আমরা বলি ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, এটি একটি কলম, ইট ইজ আ পেন বলছি, এখানে কিন্তু এটি কিন্তু একটি কি ধরনের ইয়া হবে, একটু আমি এটা কেটে দিই নাহলে আপনাদের ক্লাসকে ডিস্টার্ব করছে হোয়াটসঅ্যাপে মেসেজ। তো যেটা নিয়ে কথা বলছিলাম যে ইট ইজ আ পেন, এখানে কিন্তু পেনকে বোঝাচ্ছে ইট দ্বারা, তখন ইটটা কিন্তু বস্তুকে বোঝাচ্ছে, তখন ইটটা ইম্পার্সোনাল প্রোনাউন। কিন্তু যখন ইট দ্বারা বেবি চাইল্ড কে বোঝাচ্ছে তখন ইটটা পার্সোনাল প্রোনাউন। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে ইটটা পার্সোনাল প্রোনাউন। আমরা ইনডিফিনাইট প্রোনাউন, আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, রেসিপ্রোকাল সবগুলো প্রোনাউন শিখবো আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথমে আমরা যাকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন পার্সোনাল প্রোনাউনকে খুব ভালো করে একটু দেখে রাখেন যে আমি যেগুলো আপনাদেরকে লিখে দিয়েছি সেগুলোই কিন্তু এখানে আছে। এবং এই পার্সোনাল প্রোনাউনের অনেকগুলো ফর্ম আছে। সেটি সাবজেক্টিভ প্রোনাউন আছে, এটির অবজেক্টিভ প্রোনাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। এগুলো কিন্তু ফর্ম। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম মি, এর পসেসিভ ফর্ম মি মাই, এর পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন, এন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন উইল বি কি বলছে, মাইসেলফ। সো এই প্রত্যেকটাই কিন্তু এখানে যা যা আছে আমি পুরো চার্টটা তুলে দিয়েছি, সবগুলোই আসলে পার্সোনাল প্রোনাউন, কারণ তারা ব্যক্তিকে বোঝাতে পারে। ঠিক আছে, তারা যে ব্যক্তিকে বোঝাতে পারে বলে কখনো যে বস্তুকে বোঝাতে পারবে না এমন কিন্তু নয়। যখন তারা যদি কেউ বস্তুকে নির্দেশ করে তখন সেটা ইম্পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টি শিখবো, আপনাদের এই চার্টটা মুখস্থ আছে কিনা? এই চারটা মুখস্থ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। আই, মি, মাই, মাইন, মাই সেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলস, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেয়ার সেলস, তারপর শি, হি, হিম, হার, সরি, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার্স, হার সেলফ। এগুলো মোটামুটি আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই পড়ছি। তো আমরা এখন একটা 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 করে দেখবো সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, এই অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, এই পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে, এই পসেসিভ প্রোনাউন কোথায় বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে, এই প্রত্যেকটাই একটা একটা করে দেখবো। হ্যাঁ, কোথায় কোনটা বসে। তো আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে আমরা এইখান থেকে দেখবো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে সাবজেক্টিভ প্রোনাউন। তো শুরুতে আমরা লিখে ফেলবো, হেডিং দিয়ে ফেলবো যে সাবজেক্টিভ প্রোনাউন। তো আসেন আমরা সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে
আমরা যদি সাবজেক্টিভ প্রোনাউন গুলো আগে লিখে ফেলি, যেমন আই সাবজেক্টিভ প্রোনাউন, উই সাবজেক্টিভ প্রোনাউন, ইউ সাবজেক্টিভ প্রোনাউন, হি সাবজেক্টিভ প্রোনাউন, শি সাবজেক্টিভ প্রোনাউন, ইউ, তারপরে হচ্ছে দে, এর সবাই কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন, রাইট? প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে বসে। সো 1 নম্বর যে রুলসটা লিখবো সেটা খুবই কমন একটা রুলস, যদি সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। কি বললাম? সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসে এটা লেখার দরকার নেই, কারণ উপরে হেডিংই তো দেওয়া আছে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্ট হিসেবে কি প্রোনাউন বসবে? সাবজেক্টিভ প্রোনাউন। যেমন আমরা যদি বলি আই হেল্প ইউ অথবা মি হেল্প ইউ, আই হেল্প ইউ অথবা মি হেল্প ইউ, এই ছোট্ট একটা সেন্টেন্স যদি দেখি, আমরা যদি খেয়াল করি একটু মনোযোগ দিয়ে, এখানে যদি আমরা খেয়াল করি এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এর সামনে যদি তাকাই এটি তো সাবজেক্টের পজিশন, তাহলে সাবজেক্টের পজিশনে তো অবজেক্টিভ প্রোনাউন বসে না। যেমন আপনারা তৎকালীন সময়ে তহিদ আফ্রিদি একজন ইউটিউবার ছিলেন, সে একটা লাইন বলতো, হেই গাইস ইটস মি তহিদ আফ্রিদি, এটা যে ভুল সেটা আমি এখন দেখাবো। তো এখানে যদি দেখি, আমাদের লিখি বি ভার্বের পরে, বি ভার্ব তো আমরা সবাই চিনি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, ঠিক আছে? তো আমরা এই সাবজেক্টিভ প্রোনাউন কথাটা লিখবো না, কারণ আমাদের উপরে হেডিংই রয়েছে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন, এই যে আমরা এখানে কখনো অবজেক্টিভ বসাতে পারবো না। দ্বিতীয়টা কি বললাম? বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, ওই যে বললাম ইটস মি বলি, ইটস মি বলা যাবে না, ইটস আই বলতে হবে। যেমন দিস ইজ, দিস ইজ হি, এই হচ্ছে সে, হু ইজ ভেরি ব্রিলিয়ান্ট অথবা হু ইজ ভেরি স্মার্ট, হু ইজ ভেরি স্মার্ট। খেয়াল করে দেখতে পারবেন এখানে অনেকের মনে হতে পারে স্যার এটা তো সাবজেক্ট, এটা তো ভার্ব, তাহলে স্যার এটা অবজেক্ট। দিস ইজ অ্যাবসলিউটলি রং, দিস ইজ নট অবজেক্ট। সো এইটা হচ্ছে বি ভার্ব আছে, বি ভার্বের পরে আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাতে পারবো না, সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। খুব কেয়ারফুলি এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একটা উদাহরণ ছোটবেলা থেকে পড়ছি না, ইফ আই ওয়ার এ বার্ড, অথবা ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। এখানে আমি যদি আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম না বলে আমি বলি ইফ আই ওয়ার হি, দেখেন এই যে ওয়ার হি, মূলত এখানে আমরা টিচাররা আমাদেরকে পড়িয়ে থাকেন ইউ দিয়ে, যে ইফ আই ওয়ার ইউ। এখন ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সেম, সো ওই সময় স্টুডেন্টরা প্রশ্ন করেন না যে স্যার বি ভার্বের পরে এখানে কেন সাবজেক্টিভ বসবে। সো এই জন্য সব টিচার আপনাদেরকে পড়াবে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। সো মূলত আমরা যদি এভাবে লিখি ইফ আই ওয়ার হি, দেখেন এই ওয়ারটা বিভার, এজন্য এখানে হি হবে। আমি যদি সে হতাম তাহলে আমি তাদেরকে হেল্প করতাম, আই উড হেল্প দেম, আমি তাদেরকে কি করতাম? হেল্প করতাম। সো একটু খেয়াল করবেন নিশ্চয়ই যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। 3 নম্বর যে রুলসটা পড়বো সেটি অতি পরিচিত একটি রুলস, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আমরা কি ব্যবহার করি? ট্যাগ কোশ্চেনে কিন্তু আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করি, ট্যাগ কোশ্চেনে সাবজেক্টিভ প্রোনাউন বসে, ট্যাগ 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 কোশ্চেনে সাবজেক্টিভ প্রোনাউন বসে। ওকে, যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। আমরা এখানে কোশ্চেন চিহ্ন দিলাম। এখন আমরা কি লিখতাম? এই অক্সিলারির সাথে নট যোগ করতাম, ইজেন্ট, এরপরে সাবজেক্টিভ প্রোনাউন বসাই দিতাম, তো ইজেন্ট হি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি চৌপ্পু সাহেবকে আপনাদের নিশ্চয়ই চেনা আছে। এই চৌপ্পু সাহেব একটা জিনিসের জন্য ভাইরাল হয়েছিলেন, সেটি হচ্ছে উনি নবনীতা চৌধুরী পোস্টে যে লিখেছিলেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপনি যদি খেয়াল করেন যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভে যদি একটু তাকান, যে এই অ্যান্ড এর ঠিক আগে নাইস আছে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আবার অ্যান্ড এর ঠিক পরেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে। তার মানে আমরা বুঝলাম যে অ্যান্ড এর উভয় পাশে সেম জিনিস বসে। এটাকে ইংরেজি গ্রামারে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। কি বলা হয়? প্যারালাল স্ট্রাকচার। সো এই প্যারালাল স্ট্রাকচার যেমন উভয় পাশে সেম জিনিস বসে, ঠিক তেমনি ভাবে 4 নম্বর রুলসটা আমরা শিখবো কনজাংশনের উভয় পাশে। কি বললাম? কনজাংশনের উভয় পাশে, কনজাংশনের উভয় পাশে, উভয় পাশে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম বলি হি অ্যান্ড আই অথবা মি আর গোয়িং দেয়ার, আমি, সে এবং আমি সেখানে যাচ্ছি, গোয়িং দেয়ার। সেখানে যদি খেয়াল করি আমরা, এটা তো ভার্ব,
তো যেহেতু এটা ভার্বের আগে সাবজেক্ট বসবে এবং এটাও যদি আমাদের না হয় তাহলে আমরা এইখানে দেখি এন্ডের ঠিক আগেরটাতে আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্টিভ প্রোনাউন, এন্ডের ঠিক পরেরটাও হয়ে যাবে সাবজেক্টিভ প্রোনাউন, সেখানে মি হওয়ার কোনো সুযোগ থাকছে না। তো এই ছিল সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসে। অবজেক্টিভ প্রোনাউন ওটার সাথে মিল রেখে রেখে পড়বো। সেটি হচ্ছে ওইখানে আমরা পড়েছি কি সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে এখানে আমরা পড়বো অবজেক্ট হিসেবে কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন। লিখবো অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন। যেমন হি হেল্ড, সে সাহায্য করেছিল, হার, তাকে। এখানে দেখেন এটি হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এর এটি হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন। 2 নাম্বারটা যদি দেখি আমরা ওখানে পড়েছিলাম বি ভার্বের পরে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এখানে আমরা শিখবো মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন, যার উদাহরণ আমরা অলরেডি পেয়ে গেছি। মেইন ভার্বের পরে, মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন শি কল্ড, সে দেখেছিল, হিম, তাকে। খেয়াল করবেন এই যে এইখানে এটা হচ্ছে মেইন ভার্ব এবং মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। তো 2টা রুলস প্রায় সেম। 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটি হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, একটু খেয়াল করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। ছোটবেলার একটা উদাহরণ আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটি হচ্ছে ছোটবেলায় আমরা কি লিখতাম, ভয়েস চেঞ্জ করতাম, আই ইট রাইস, এবার বলতাম রাইস ইজ ইটেন বাই মি হবে নাকি আই হবে। ছোটবেলায় স্যাররা বলতেন যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দাও, মূলত দিস ইজ নট অবজেক্ট, দিস ইজ নট অবজেক্ট। এটা মূলত এইখানে যে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসতে পারে না, তাই এখানে আমরা অবজেক্টিভ প্রোনাউন বসাতাম। দিস ইজ নট সাবজেক্টিভ, ইটস উইল বি অবজেক্টিভ। সো এটিও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে যেটি আমরা শিখবো সেটি হচ্ছে 4 নাম্বার। ওইখানে আমরা শিখলাম কনজাংশনের উভয় পাশে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে এখানে আমরা কি শিখবো, কনজাংশনের উভয় পাশে, কনজাংশন এর উভয় পাশে, উভয় পাশে অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে ওই সেই চৌপুরুলের মতো, হ্যাঁ, প্যারালাল স্ট্রাকচার, দুই পাশে সেম সেম বসবে। কনজাংশন উভয় পাশে অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসবে, অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসবে। ঠিক আছে, যেমন ইউ কল, তুমি ডেকেছিলে, হিম অ্যান্ড মি, হিম অ্যান্ড মি, হিম অ্যান্ড মি। তাহলে এই যে দেখেন অ্যান্ড এর আগে অবজেক্টিভ, অ্যান্ড এর পরেও অবজেক্টিভ। সেই ছিল আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা এবার চলে, সরি, এই ছিল আমাদের অবজেক্টিভ প্রোনাউন। এবার আমরা শিখবো পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে। এটি থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়, সো একটু কেয়ারফুল হয়ে যেতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, এই যে এইগুলো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। সো পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোথায় কোথায় বসে মনে রাখবেন। নাউন, ভার্ব প্লাস আইএনজি এবং শরীরের অংশের নাম। শরীরের অংশের নাম বুঝি নিশ্চয়ই, শরীরের অংশের নাম হচ্ছে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, এরকম যত কিছু শরীরের বডি পার্ট যা যা আছে। এর পূর্বে, কোথায়, এর পূর্বে, এর পূর্বে, ঠিক আছে, এগুলোর পূর্বে কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ। ও এখানে একটু লিখে দিই, অলসো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, হুজও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো মাথায় রাখতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এর পূর্বে কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে একবার বলছি, ভার্ব প্লাস আইএনজি নাউন শরীরের অংশের নামের পূর্বে, এর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, সো আমরা যদি এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যখনই 2টা রুলের মধ্যে সংঘর্ষ বাঁধবে তখন অলওয়েজ রুলের উত্তর হবে পসিভ অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, ওই যে গ্রামে একটা কথা আছে না, বিচার মানে কিন্তু তালগাছ আমার, ওরকম একটা ব্যাপার এখানে ঘটবে। কেমন, যদি আপনি দেখেন সাবজেক্টিভ এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে মারামারি বাজছে, দুইটাই উত্তর মনে হইতেছে, তাহলে উত্তর হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার যদি দেখেন
অবজেক্টিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে মারামারি বাজছে, দুইটা উত্তর মনে হইতেছে, তাও কিন্তু উত্তর হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি উত্তর দিয়ে দেখাই দিচ্ছি। যেমন আমরা যদি লিখি দিস ইজ ড্যাশ রাইটিং, দিস ইজ ড্যাশ রাইটিং, আমি অপশন এ তে যদি লিখি মি রাইটিং, অপশন বি যদি লিখি আই রাইটিং, অপশন সি যদি লিখি মাই রাইটিং, অপশন ডি যদি লিখি মাইন্ড রাইটিং, রাইট? এখন একটু খেয়াল করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা তো কিছুক্ষণ আগে পড়েছি বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, সেই দিক দিয়ে আমাদের উত্তর মনে হচ্ছে এখানে আই হবে। আবার মাত্র পড়েছি যে ভার্ব প্লাস আইএনজির পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এই দিক থেকে আমার মাই মনে হচ্ছে উত্তর। এবার আমি আগেই আপনাদেরকে সতর্ক করেছি যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যখন দুটি উত্তর হবে, সবসময় উত্তরটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কেন হয়? কারণ এইখানে এটি হচ্ছে নাউন, আর নাউনকে কখনো মডিফাই করতে পারে না সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে নাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। তো এটাই তো সেই অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এই জন্য আমরা এটাকে উত্তর না নিয়ে এটাকে নেই। আরেকটা উত্তর উত্তর প্রশ্ন যদি লিখি হি দে কেম, তারা এসেছিল ফর ড্যাশ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। এবার অপশনগুলো দেখবেন। অপশন এতে যদি লিখি দে দেম ডেভেলপমেন্ট, বি যদি লিখি দেয়ার ডেভেলপমেন্ট, সি যদি লিখি দে ডেভেলপমেন্ট, ডি যদি লিখি দেম সেলফ ডেভেলপমেন্ট, দেম সেলফ ডেভেলপমেন্ট, তাহলে উত্তর কোনটা হবে? আমরা যদি দুই দিক থেকে তাকাই, আমরা যদি এখানে যদি দেখি ফর আছে, প্রিপজিশনের পরে তো অবজেক্টিভ বসার কথা, সেই দিক থেকে আমাদের মনে হতে পারে এটা দেম উত্তর হবে। আবার এই ডেভেলপমেন্ট এটা একটি নাউন, নাউনের পূর্বে তো দেয়ার বসে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দিক থেকে দেয়ার মনে হতে পারে। তাহলে উত্তর কোনটা হবে? এখানেও দুইটাই মারামারি পাচ্ছে, সো এটা বাদ হবে, উত্তর হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউনকে কখনো অবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন মডিফাই করতে পারে না। নাউনকে যে মডিফাই করতে পারে সে একমাত্র সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ সে একটি অ্যাডজেক্টিভ, তাই সেটাকে ব্যবহার করছি। সো আমরা একটু সামনের দিকে যদি যাই, আমরা যদি দেখি পসেসিভ প্রোনাউন আমরা কোথায় কোথায় ব্যবহার করব, তার আগে আমরা জেনে নিব যে পসেসিভ প্রোনাউন আসলে কোনগুলো। পসেসিভ প্রোনাউন গুলোর মধ্যে যেমন পড়ে মাইন, যেমন পড়ে আওয়ার্স, যেমন পড়ে yours, his, hers, theirs, এগুলোকে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করি। আচ্ছা, কিছুক্ষণ আমরা আগে শিখেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, তাই না? এখন যে বিষয়টি বলবো এটা মনে রাখতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর পরিবর্তে, এর পরিবর্তে, এর পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসে, পসেসিভ প্রোনাউন বসে। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করেন আমার হাতে একটা কলম আছে, এখন এই কলমটাকে আমি দেখি কি বলতে পারি, দিস ইজ মাই পেন। এইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, তাই না? এখন দিস ইজ মাই পেন বলছি, এটা যে কলম এটা তো আপনারা চেনেন, সেটাকে কলম বলে তো আর দেখাই দেওয়ার কিছু নেই। সো আমি এভাবে বলতে পারি দিস ইজ মাইন। এখানে আপনারা একটা ফোন দেখতে পাচ্ছেন, তো আমি ফোন দেখে বলতেছি দিস ইজ মাই ফোন, তো এটা যে ফোন এটা তো আপনারা চেনেন। সো মাই ফোন না বলে বলতে পারি দিস ইজ মাইন, রাইট? আপনি স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, বলছেন দিস ইজ আওয়ার স্কুল, ওটা যে স্কুল তো উপরে লেখাই আছে। সো ওইটা দিস ইজ আওয়ার স্কুল না বলে কি বলবে? দিস ইজ আওয়ার্স। ঠিক তেমনি হবে, যেমন দেখেন এখানে আমরা বলছি দিস ইজ মাই পেন না বলে দিস ইজ মাইন বলছি। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে কি এইটা লিখবো না এটা লিখবো? দুইটাই লিখতে পারবেন, দুইটাই একই অর্থ প্রকাশ করে। এখন আসলে আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? মনে করেন এখানে মাই পেন আছে বলে তো ছোট, কিন্তু অনেক শিক্ষকরা রয়েছেন যারা থিসিস করে, দেখবেন তাদের একটা ওয়ার্ড লিমিট থাকে। ছোটবেলায় ওই যে প্যারাগ্রাফ লেখার সময় বলতো না 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে, ওরকম যদি আপনাকে বড় একটা শব্দ থাকতো, মনে করেন এখানে থাকতো মাই সুপার ক্যালিফ্রাজিলিস্টিক করে বড় একটা শব্দ, তখন কি বারবার ওইটা লেখা সম্ভব হইতো? হইতো না। তো সেটা সংক্ষেপ করে আমরা মাইন বলছি। আমি বলছি দিস ইজ মাই ওয়াইফ না বলে কি বলতে পারছি? দিস ইজ মাইন, এটা আমার। তো বিষয়টাকে আর একটু বেশি ফ্লারিশ করে, মানে এটা আরেকটা ভালো উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যদি বলি ইয়োর ডগ, তোমার কুকুর, ইয়োর ডগ ইজ স্মার্টার, তোমার কুকুরটা খুব স্মার্ট, দেন, দেন ড্যাশ। এই প্রশ্নটা ম্যাক্সিমাম ভুল করে। আমি দিলাম আই, দিলাম মনে করেন মি, দিলাম মনে করেন
মাইন দিলাম, মনে করেন মাই সেলফ। প্রশ্নটা ভুল ম্যাক্সিমামই করে এবং অনেক বইতেও কিন্তু ভুল দেওয়া আছে। খেয়াল করেন, অনেকেই বলবে ইউর ডগ ইজ স্মার্টার দ্যান মি, তোমার ডগ আমার থেকে স্মার্ট। অথবা কেউ কি কি বলবে, ইউর ডগ ইজ স্মার্টার দ্যান আই, তোমার কুকুর আমার থেকে ভালো, তাই না, স্মার্ট। কিন্তু বিষয়টা কিন্তু আমরা ভুল করছি, কারণ এই কুকুরের সাথে তুলনা হবে কি, কুকুরের তুলনা হবে, তাই না? কুকুরের সাথে কুকুরের তুলনা হবে, সমানে সমানে তুলনা হবে। তাহলে এখানে যদি ইওর ডগ লেখা থাকে, তাহলে তো এখানে মাই ডগ লেখা থাকতে হবে। কি লেখা থাকতে হবে? মাই ডগ। কিন্তু অপশনে কোথাও কি মাই ডগ আছে? আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই মাই ডগের পরিবর্তে আমরা কি বলতে পারবো? মাইন। মাই ডগের পরিবর্তে আমরা কি বলতে পারবো? মাইন। আমি বলতে পারি আওয়ার স্কুল ইজ বেটার দ্যান ইউর স্কুল, না বলে আমি কি বলতে পারবো? ইয়র্স। এটাই হচ্ছে বিষয়, যেটা আমরা অনেকেই পরীক্ষায় ভুল করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটি শিখবো সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন চেনা তো খুবই সহজ, শব্দের শেষে সেলফ থাকবে, নাহলে সেলস থাকবে, সেলফ না হলে সেলস। সিঙ্গুলার ক্ষেত্রে এটা থাকে, প্লুরালের ক্ষেত্রে এটা থাকে। যেমন আমরা দেখতে পারি মাই সেলফ, ইয়োর সেলফ। ইয়োর সেলফের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে দুইটা আছে, তুমি হলে ইয়োর সেলফ, কিন্তু তোমরা হইলে ইয়োর সেলফ। ঠিক আছে, এখানে দুইটা আছে। এরপরে আওয়ার সেলফ, এরপরে আছে হিম সেলফ, হিমসেলফ। এখানে আপনাদেরকে ভুল হতে পারে, অনেক পরীক্ষা অনেক জায়গায় দেওয়া থাকবে হিজ সেলফ, যেটি অ্যাবসলিউটলি রং। এরপরে হার সেলফ, তারপরে দেম সেলফ। এখানেও আপনাদেরকে ভুল দেবে পরীক্ষা অপশনে, সেটা হচ্ছে দেয়ার সেলফ। আপনি অনেকের সময় খেয়ালই করবেন না যে কি লেখা আছে। এরপরে আমরা লিখতে পারি ইট সেলফ, যেমন সক্রেটিস বলতেন নো দাই সেলফ, তাই না? এই দাই সেলফটা মূলত ইউস ইয়োর সেলফের ইয়া আদি রূপ। আগে আমরা ইউটাকে ইউ না বলে এই ইউ এর পরিবর্তে এখন তো আমরা বলি আই লাভ ইউ। আগে বলা হতো আই লাভ দো, আই লাভ থি, আই লাভ দাই, তারপর আই লাভ দাইন। ঠিক আছে, এবার বলা হতো আই নো দাই সেলফ, নিজেকে জানো, এই তোমাকে জানো, তোমাকে জানো না, নো ইয়োর সেলফ না বলে সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। তো এটাও একটু জানা থাকলো। আচ্ছা, আমরা কোথায় কোথায় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি মনে রাখবেন। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই রকম ব্যক্তি হয়, একই, তাহলে অবজেক্টে অবজেক্টিভ প্রোনাউন না বসে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। কি বসবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমরা বলতে পারি শি অলওয়েজ, সে সব সময়, টকস অ্যাবাউট, সে সব সময় কথা বলে, অ্যাবাউট ড্যাশ। দেখেন এই প্রশ্নটা আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। অপশন এ দিলে মনে হইতে পারে দিলাম হার, অপশন বি দিলাম হার সেলফ, অপশন সি দিলাম মনে করেন যে হার্স, অপশন ডি দিলাম যে নান, কোনোটি নয়। এখন আপনি যদি খেয়াল করেন প্রশ্নটিতে, খেয়াল করে দেখতে পাবেন আপনার এখানে মনে হইতে পারে যে স্যার এটা তো প্রিপজিশন আছে, প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসবে, তাহলে হার হবে। ইউ আর অ্যাবসলিউটলি রং, কারণ এখানে সাবজেক্ট হিসেবে কে আছে? সি। তাহলে এখানে অবজেক্ট হিসেবে কি দিচ্ছেন? হার। একই রকম ব্যক্তি সাবজেক্ট আর অবজেক্ট হতে পারে না। সো এই যে সে সব সময় তার নিজের সম্পর্কে কথা বলে, সেখানে লিখতে হবে হার সেলফ। মূলত এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটি নাম আছে, যেটিকে আমরা বলে থাকি এমফাটিক প্রোনাউন। কি বলে থাকি? এমফাটিক প্রোনাউন। এই এমফাটিক শব্দটি এসেছে এমফাসিস শব্দ থেকে। এমফাসিস, এই এমফাসিসের মানে হচ্ছে জোর দেওয়া, গুরুত্ব দেওয়া। যেমন আপনি বলছেন যে স্যার আমি একটা বাইক কিনছি, হতে পারে যে বাইকটা আপনি টাকা ধার নিয়ে কিনেছেন, লোন নিয়ে কিনেছেন, বা আপনাকে কেউ কেনার জন্য টাকা দিয়েছে, বা আপনি ভিক্ষা করে কিনেছেন, যে কোনো ভাবে হইতে পারে। সো কিন্তু আপনি যখন কথাটি বলছেন এইভাবে যে স্যার আই মাইসেলফ, আই মাইসেলফ, আই মাইসেলফ, আমি নিজে, বট, বট দ্য বাইক, মানে আমি নিজেই বাইকটা কিনছি স্যার, এতে আর কারোর কোনো অবদান ছিল না। যেমন অনেকেই দেখবেন তর্ক করার সময় মনে করেন যে খেলা দেখা নিয়ে তর্ক করছেন বা মুভি দেখা নিয়ে, তাহলে অনেকেই বলেন না হ্যাঁ তুই বেশি বুঝিস নাকি, আমি আই মাইসেলফ ওয়াচ দ্য মুভি, আমি নিজে মুভিটা দেখছি, আমি নিজে এখানে ছিলাম। এই যে আই মাইসেলফ ওয়াচ দ্য মুভি, জোর দিলাম। সো মনে রাখবেন এই সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে, তখন তাকে আমরা রিফ্লেক্সিভ না বলে এমফ্যাটিক প্রোনাউন বলি, একই জিনিস। কিন্তু যখন সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে তখন তো জোর দিয়ে কথা বলতেছে, এই জন্য আমরা তখন তাকে এমফ্যাটিক বলি। তবে অপশনে যদি এমফ্যাটিক না থাকে তাহলে আপনি রিফ্লেক্সিভ দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের কিছু রুলস, আর আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু রুলস নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা বোরিংনেস কাটানোর জন্য
প্রশ্নের উত্তরগুলো দিব। প্রথমেই 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, খুবই সহজ প্রশ্ন, নিশ্চয়ই আপনারা এই প্রশ্নটির উত্তর দিবেন। প্রশ্নটি বিসিএস এ এসেছে অনেকবার। তো প্রশ্নটির উত্তর দেওয়া একদমই সহজ যদি আপনি একটু সতর্ক হন। বলা হচ্ছে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস। প্রথম গেমের প্রথম অংশটা আমাদের দিকে ছিল, ওই যে যেটা আমরা দেখতে পেয়েছি এবারে বিশ্বকাপে, যে আর্জেন্টিনার ম্যাচগুলোতে আমরা দেখতাম যে অন্য দল সারা মাঠ খেলতো, প্রথম হাফে সব সময় তারা ভালো খেলতো, শেষে যায় আর্জেন্টিনা গোল দিয়ে জিতে যেত, তাই না? তো এইখানে যদি আমরা খেয়াল করি যে এই যে এইখানে যদি একটু তাকাই, এই যে টু এর পরে কি আছে, প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রনাউন, তাহলে এইখানে তো দেখে বোঝা যায় যে তাহলে এখানেও প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রনাউন বসবে, খুব সহজে আইডেন্টিফাই করা যায়। সো এইখানে ডেফিনেটলি উত্তরটি হবে দেব। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছে নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন সেশনটিতে অংশগ্রহণ করব, প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছি নিশ্চয়ই 4 নম্বর প্রশ্নের উত্তরটি দিব। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি দিয়ে সহযোগিতা করবেন যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন, এবং অনেকেই হয়তো লাইভ ক্লাসটি পরে রেকর্ড দেখবেন। সো একটু খেয়াল করবেন, যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই উত্তরটি দিবেন। প্রশ্নটির উত্তরটি খুবই সহজ। আমরা সাবজেক্টিভ প্রোনাউন যখন শিখেছিলাম তখন আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা শিখেছিলাম যে বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসে, বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসলে কোনটা হবে? ইট ইজ নট উই হু আর। এই যে দেখেন এখানে আর আছে, দেখছেন, তার মানে এখানে পূর্ণ প্রোনাউনটা প্লুরাল হওয়া লাগবে, নাহলে তো এখানে আর বসানো যাবে না। তো এটা দেখেও কিন্তু আপনি বুঝতে পারতেন যে এইটা আর এটা উত্তর হইতে পারবে না, কারণ এটা তো সিঙ্গুলার। সেই দুটোর মধ্যে উত্তর হবে। আচ্ছা, সো এই যে প্রশ্নটা দেখেন, এখানে যদি লিখতাম আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতে পারতাম, সো ওইটা থাকলে কেউ ধরতে পারে না, কারণ ইউ এর সাবজেক্টিভ এবং ইউ এর অবজেক্টিভ দুইটাই সেম, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এবার দেখেন এটা এবার আপনি কোনটা বসাবেন, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এটা উত্তর দিবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। দ্য রাইট আনসার উইল বি হি, আমি যদি সে হতাম। তো শিক্ষার্থী আমরা আরেকটু সামনের দিকে চলে যেতে চাই। এই যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর দিবেন। ইট ওয়াজ ড্যাশ হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এই হয়েছিল সে যে আসলে দৌড়ে ক্লাসরুমে এসেছিল। সো একটু যদি খেয়াল করেন আমরা এখানেও কিন্তু বি ভার্বের অবস্থান দেখতে পাচ্ছি, আর বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ প্রনাউন বসাতে হয়। দ্যাটস এখানে আমরা কি বসাবো? হি বসাবো। পরেরটাতে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন, টেক হিম, টেক হি, টেক ড্যাশ হিম। এই যে দেখেন, সরি, টেক ড্যাশ টাইম, আই এম এক্সট্রিমলি সরি ফর স্লিপ অফ চাং। খেয়াল করবেন বলা হচ্ছে টেক ড্যাশ টাইম, এই টাইমটা কিন্তু কি আছে, নাউন। তো নাউনের আগে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইউ আর এটা তো সাবজেক্ট, আর এখানে হচ্ছে ভার্ব আছে আর, এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ না। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? 3 নাম্বারটা, সবসময় মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নাম্বারটা, ইউ সাবজেক্টিভ প্রোনাউন, ইউ অবজেক্টিভ প্রোনাউন, ইয়োর, এইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে উত্তর কোনটা হবে? ইয়োর। তো সেক্ষেত্রে আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখন শিখবো, একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাচ্ছি। একটা হচ্ছে 123, আর একটা হচ্ছে 231। অনেকের মনে হতে পারে যে স্যার কি হইলো স্যার, এখন আবার ম্যাথে ঢুকে গেলেন ইংরেজি পড়াইতে পড়াইতে। এই এক দিয়ে তো আমরা বুঝতে পারছি যে ফার্স্ট পার্সন, 2 দিয়ে বুঝি সেকেন্ড পার্সন, 3 দিয়ে বুঝি থার্ড পার্সন। এইখানে 2তে হচ্ছে সেকেন্ড পার্সন, 3তে থার্ড পার্সন, মানে যেটা দিয়ে যা হয় আর কি, একে হচ্ছে ফার্স্ট পার্সন। তো এটা লেখার কারণ কি? এইটা তখন ফলো করব যখন দোষ বোঝাবে, দোষ বোঝালে নিজেকে আগে রাখতে হয়, দোষ বোঝালে। আর এইটা তখন ব্যবহার করব যখন দোষ বোঝাবে না, দোষ না বোঝালে। তার মানে এটা হচ্ছে প্রোনাউন সাজানোর একটা সিকোয়েন্স, প্রোনাউন সাজানোর একটা সিকোয়েন্স। তার মানে প্রথমে ফার্স্ট পার্সনের প্রোনাউন বসবে, তারপরে সেকেন্ড পার্সনের প্রোনাউন বসবে, তারপর থার্ড পার্সন। যেমন আমরা কি বলতে পারি, আই, ইউ, অ্যান্ড হি। আইটা ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, হিটা থার্ড পার্সন। আমি, তুমি, সে, আর অ্যাবসেন্ট কি ছিলাম? অনুপস্থিত ছিলাম। তাহলে এই যে অনুপস্থিত থাকা তো একটা দোষের জিনিস। তাহলে আমি, তুমি, সে অনুপস্থিত ছিলাম, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, এভাবে লিখতে হবে। কিন্তু আমরা যদি বলি যে আমরা ইউ, হি অ্যান্ড আই, তুমি, সে এবং আমি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিং এ উপস্থিত থাকা তো কোনো দোষের কিছু না, তাই না? প্রেজেন্ট ইন দা মিটিং, তাহলে মিটিং এ থাকা যেহেতু দোষের কিছু না, তাহলে সেক্ষেত্রে সিকোয়েন্স ফলো করতে হবে 231। তাহলে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা কি?
একটা হচ্ছে 231 আর একটা হচ্ছে 123। 123 এর ক্ষেত্রে দোষ বোঝালে আমরা 123 বুঝে ব্যবহার করি, আর দোষ না বোঝালে 231 ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা এই প্রশ্নটি যদি দেখি, 8 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলছে যে আমরা উপস্থিত, বলা হচ্ছে আই ইউ এন্ড হি আর প্রেজেন্ট। তো আমরা উপস্থিত ছিলাম বা উপস্থিত, তা আমরা উপস্থিত হয়তো দোষের কিছু না, ফলো করতে হবে 231। তাহলে প্রথমে ফার্স্ট পার্সন দিয়েছে ভুল, তারপর সেকেন্ড পার্সন ভুল হবে না। এবার দেখতে পাচ্ছি ইউ হি অ্যান্ড আই অ্যাম লেখা আছে, দ্যাট ইজ রং। কারণ ইউ হি অ্যান্ড আই তিনজন, তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে এখানে উচিত ছিল আর দেওয়া, তাহলে এটা উত্তর হলো না। এবার আমরা এখানে দেখি 3 2 1, যেটা কোনটার সাথে মেলে না, এটা বাদ। এবার আমরা এটা দেখি 3 2 1, এটাও মেলে না, তাহলে কোনটাই উত্তর নয়। তবে এইখানে যদি আমরা এটাকে একটু কারেকশন করে দিই, তাহলে এটিকে উত্তর হিসেবে নেওয়া যায়। যদি এখানে আমরা আর বসিয়ে দিই, তাহলে এটাকে উত্তর নেওয়া যায় 2 3 1। যেহেতু এটা দিয়ে দোষের কিছু বোঝায়নি, তাই 231 ফলো করলাম। ঠিক একই রকম আরো একটি অঙ্ক না, প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। নিশ্চয়ই এই প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে এই প্রশ্নটির উত্তরটি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, ওকে, প্রশ্নটিতে খেয়াল করবেন, বলা হচ্ছে গিলটি। গিলটি মানে কি? দোষ। তাহলে বলা হচ্ছে আই ইউ অ্যান্ড শিমু আর গিলটি, আমরা দোষী। তাহলে দোষ বোঝালে তো 123 হয়। দেখেন এখানে 123 আছে। আই ইউ অ্যান্ড শিমু আর গিলটি। এরপর একটা যদি খেয়াল করি, এই প্রশ্নটা দেখেন 10 নাম্বার, বলা হচ্ছে যে তারা গিয়েছিল সেখানে, ওয়েন্ট। তাহলে কোথাও যাওয়া তো দোষের কিছু না, তাহলে 231 কোনটায় আছে? 1 2 1 3 হইলো না, 2 3 1 এটা হয়েছে, এটা উত্তর। এটাও মিলবে না, এটাও মিলবে না। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছি আমরা। এই প্রশ্নটা দেখেন, অ্যাবসেন্ট অনুপস্থিত। তাহলে অনুপস্থিত থাকা তো দোষের, যেহেতু অনুপস্থিত থাকা দোষের, তাহলে আমরা যদি খেয়াল করি অনুপস্থিত থাকা যদি দোষের হয়, আমরা এই প্রশ্ন দেখবো দোষের হলে আমরা ফলো করি 231, সরি 123। দোষের হলে আমরা ফলো করি 123। আমরা এখানে যদি খেয়াল করি, এটি হবে না, এটি উত্তর হবে না, তাহলে এটি আর এটির মধ্যে এটিও উত্তর হবে না। 1 2 3 এটাতে আছে 1 2 3, তাহলে এটা উত্তর হবে 3 নাম্বারটা। তো সেক্ষেত্রে আমরা পরেরটা চলে যাব, 12 নম্বর প্রশ্নটিতে চলে যাব। এই প্রশ্নটি দেখেন, প্রশ্নটিতে বলা হচ্ছে লেট। লেটটা কি বিভার্ব? না, তাহলে এটা এই সেন্টেন্স মেইন ভার্ব। মেইন ভার্বের পরে কোন প্রনাউন বসে? অবজেক্ট প্রনাউন বসে। মেইন ভার্বের পরে কোন প্রনাউন বসে? অবজেক্ট প্রনাউন বসে। তাহলে অবজেক্টিভ প্রনাউন কোনটায় আছে? এটাতে সাবজেক্টিভ প্রনাউন আছে, হবে না। এটাতেও সাবজেক্টিভ প্রনাউন আছে, হবে না। তাহলে হয় এটা উত্তর, না এটা উত্তর। এখানে কয়টা প্রনাউন আছে? 2টা। একাধিক প্রনাউন হলে আমরা এই সিকোয়েন্সটা ফলো করি, 231 অথবা 123। যদি এই সেন্টেন্সটা দোষের কিছু বোঝাচ্ছে না, তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে এইটা। তাহলে 231 কোনটা পড়ে? আমরা দেখি সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আছে, তাহলে সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, এটা আগে সেকেন্ড পার্সন পরে থার্ড পার্সন, ভুল। তাহলে উত্তর হবে এটা। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক, আমার আঙ্কেল সিদ্ধান্ত নিয়েছিল নেওয়ার ড্যাশ এন্ড মাই সেলফ। এই যে দেখেন, এটা কি ভার্ব? মেইন ভার্ব। তো মেইন ভার্বের পরে কোন প্রনাউন বসবে? অবজেক্টিভ প্রনাউন বসবে। সো ডেফিনেটলি টেক মি। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখেন, এখানেও কিন্তু 123 আর 231 ফলো করা হয়েছে। তার বলা হচ্ছে রহিম কাইন্ডলি, রহিম কি বলা হচ্ছে? রহিম কাইন্ডলি হেল্পড, রহিম দয়া করে সাহায্য করেছিল
কাকে সাহায্য করেছিল একটু খেয়াল করেন, কাউকে সাহায্য করা তো দোষের কিছু না, তাহলে এরই উত্তর হবে না, উত্তর কোনটি হবে 231। তাহলে 231 যদি উত্তর হয় আমরা খুঁজে বের করবো কোনটাতে 231 আছে, এটাতে 231 নাই, এটাতে 231 নাই, এইটাতে আছে 213 হবে না, এটাতে আছে 231, এটা আছে, তাহলে এটা মিলে গেল, এটা উত্তর হবে। তো শিক্ষার্থী আমরা যদি একটু সামনের দিকে যাই, এই প্রশ্নটা দেখি, এভরিওয়ান শুড রেসপেক্ট, প্রত্যেকেরই, যেমন দেখেন আমরা যদি লিখি হি থাকলে কি হয়, হিজ হয়, তারপর শি থাকলে কি হয়, হার হয়, ঠিক তেমনি ভাবে এভরিওয়ান থাকলেও হিজ হয়। তবে যদি সাবজেক্ট হিসেবে অন থাকে তাহলে কিন্তু ওয়ান্স লিখতে হয়। এখানে কি ওয়ান আছে সাবজেক্ট হিসেবে? না, এখানে এভরিওয়ান আছে, তাহলে এখানে উত্তরটা হবে হিজ। পরেরটা খেয়াল করেন, বলা হচ্ছে নান অফ দোজ বুক বিলংস টু মি, এর একটা বইও আমার না, বলা হচ্ছে এর মধ্যে কোনটি ইনডিফিনাইট প্রোনাউন। তো আসলে আমরা একটু ইনডিফিনাইট প্রোনাউন গুলো চিনে নেই। ইনডিফিনাইট প্রোনাউন গুলো, ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলো? খুব সহজ, এনি, এনিওয়ান, এনিথিং, তারপরে এনিবডি, সাম, সামওয়ান, সামথিং, somebody, no one, none, nothing, nobody। এবার কি বলছে? everyone, everything, everybody। ঠিক আছে, আরো আছে few, a few, little, a little, many, much, all, both। এগুলো হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং দেখব রিলেটিভ প্রোনাউন। হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, when, whom, whose, how, how much, how many। আবার রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, when, whom, whose, how, that, how much, how many। খেয়াল করবেন এই দ্যাটটা শুধু এটাতে আছে, ওটাতে নাই, আর সব সেম। তাহলে আমরা কিভাবে বুঝবো? সহজে আমি বলতে পারতাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড, আপনাদের বুঝতে সুবিধা হইতো ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন ইন্ট্রোগেটিভ আর কখন রিলেটিভ? ইন্ট্রোগেটিভ মানে ইন্ট্রোগেট করা, ইন্ট্রোগেট করা মানে হচ্ছে প্রশ্ন করা। সো প্রশ্ন করা বোঝালে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আর যখন দুইটাকে যুক্ত করবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। সো আমরা যদি দেখি ওয়ার ডু ইউ লিভ, তুমি কই থাকো, দেখেন এর দিকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, যদি প্রশ্ন করা হয়েছে তাহলে এখানে হোয়ারটা কি হবে? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি লিখতাম আই নো, আমি জানি, হোয়ার ইউ লিভ, খেয়াল করেন এখানে এই যে আই নো,
আবার আছে ইউ লিভ, এই দুইটা জিনিসকে যুক্ত করেছে হোয়ার। এই সেন্টেন্স আর এই সেন্টেন্সকে যেহেতু হোয়ার যুক্ত করেছে, রিলেশন করেছে, রিলেটিভ করে দিয়েছে, সেটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। তার মানে যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এই ডাব্লিউএস ওয়ার্ড তখন রিলেটিভ, আর যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত না করে শুধু প্রশ্ন করবে তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা আরো কিছু প্রোনাউন দেখব, সেটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। খুব সহজ, দিস, দ্যাট, দিস, দোজ, এরা হচ্ছে ডিমনস্ট্রেটিভ। আর যদি লিখি ইচ, এভরি, এইদার, নেইদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, এভরি, এইদার, নেইদার, দিস, দ্যাট, এরা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইচ, এভরি, এইদার, নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, আরো একটি প্রোনাউন দেখব, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তো আমরা অলরেডি দেখে ফেলেছি, সেগুলো হচ্ছে খুব সহজ, যেসব প্রোনাউন গুলো শেষে সেলফ অথবা সেলস থাকে, হিমসেলফ, হারসেলফ, ইয়ারসেলফ, এগুলো। হ্যাঁ, আরেকটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? যেমন আমরা বলতে পারি ইচ আদার, ইচ আদার, আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। মনে রাখবেন, দুইয়ের মধ্যে যদি বসে, দুইজনের মধ্যে, তাহলে ইচ আদার, দুইজনের মধ্যে কি ব্যবহার করব? ইচ আদার। আর যদি দুইয়ের অধিক হয়, দুইয়ের অধিক, তাহলে অন অ্যানাদার। দুইয়ের অধিক বোঝালে অন অ্যানাদার। তাহলে একবার বলছি, দুইজনের মধ্যে বোঝালে ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে বোঝালে অন অ্যানাদার। দুইজনের মধ্যে বলে ইচ আদার, দুইয়ের অধিক বোঝালে অন অ্যানাদার। আবার বলছি, দুইজনের মধ্যে বোঝালে ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে বোঝালে ওয়ান অ্যানাদার। ওকে, তাহলে আরেকবার বলছি, দুইজনের মধ্যে বোঝাইলে ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে বোঝালে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পারি, টু সিস্টার্স, টু সিস্টার্স লাভ, দুই বোন ভালোবাসে ড্যাশ, কাকে? একে অপরকে। টু সিস্টার লাভ ইচ আদার। কিন্তু আমি যদি বলি থ্রি সিস্টার্স, তাহলে দুই এর কি হয়ে গেল? অধিক হয়ে গেল। তখন বলতে হবে থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ওয়ান অ্যানাদার। এই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আমরা যদি একটা প্রশ্ন সলভ করি, এখানে যদি দেখি, বলা হচ্ছে কোনটি ইনডিফিনাইট প্রোনাউন। এই যে নানটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, নো ওয়ান। এরপরে বলা হচ্ছে এনি, এনিওয়ান, সাম, সামন, এগুলো কোন ধরনের প্রোনাউন? এগুলো কোন ধরনের প্রোনাউন? এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এনি, এনিওয়ান, সাম, সামওয়ান, এগুলো সবই ইনডিফিনিট প্রোনাউন। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, বলা হচ্ছে হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তুমি গতকাল কার সাথে দেখা করেছিলে? বলা হচ্ছে এখানে হুমটা কি প্রোনাউন? হুমটা দ্বারা তো প্রশ্ন করা হচ্ছে, তাই না? তো প্রশ্ন করলে আমরা কি বলি? ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করলে আমরা কি বলি? ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা যদি আরেকটু সামনের দিকে চলে যাই, এইখানে যদি দেখি, মনে রাখবো হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার ক্ষেত্রে? ব্যক্তি। আর হুইজ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার ক্ষেত্রে? বস্তু। আর হুমটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হুমটা ব্যবহৃত হয় অবজেক্ট হিসেবে। হ্যাঁ, আর এই দুটো আবার ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে। ওকে, সো একটু যদি খেয়াল করেন, হু হুইজ সাবজেক্ট হিসেবে, হুমটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হু হুইজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা যদি খেয়াল করি, দ্য স্পেশালিস্ট, এই স্পেশালিস্টটা হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হু। এখন অনেকেই এটা বসাতে পারবে না আসলে, তাদের জন্য একটা সহজ সিস্টেম শিখাই দিচ্ছি। আপনারা সাবজেক্ট
এবং ফাইনাইট ভার্ব গণনা করবেন। দেখবেন আপনার দুইটা সাবজেক্ট যদি দুইটাই ভার্ব থাকে, তাহলে যে কটা সাবজেক্ট সে কটাই ভার্ব আছে, তাহলে আপনি হুম ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? হুম। আর যদি দেখেন যে কটা সাবজেক্ট আছে তার থেকে ভার্ব কম আছে, মানে যে কটা ভার্ব আছে তার থেকে সাবজেক্ট কম আছে, মনে করেন তিনটা ভার্ব আছে কিন্তু সাবজেক্ট আছে দুইটা, তাহলে সাবজেক্টের তুলনায় ভার্বের তুলনায় সাবজেক্ট কম আছে, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? হু অথবা হুইচ। হু অথবা কি? হুইচ। আমরা যদি উত্তর প্রশ্নগুলো দেখি, দেখেন এই ভার্বের সাবজেক্ট আছে কিন্তু এই ভার্বের সাবজেক্ট নেই, তার মানে ভার্ব দুইটা সাবজেক্ট একটা, সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? হু। যেমন এটা দেখেন, হুইচ ওয়ান ইজ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন তো হু, এর দুটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে এই যে পোজেস ভার্বের সাবজেক্ট নেই, ইজ ভার্বের সাবজেক্ট নেই, তাহলে ভার্বের সাবজেক্ট কম আছে, তাহলে কি উত্তর হবে? হু। কারণ ব্যক্তি আছে তাই হু, বস্তু হলে হুইচ দিতাম। যেমন খেয়াল করেন, এই ভার্বের সাবজেক্ট নেই, আবার হ্যাঁ ওই ভার্বের সাবজেক্ট নেই, এবার এই রিকোয়েস্টেড ভার্বের সাবজেক্ট নেই, তাহলে আমরা কি ব্যবহার করব? হু। এই যে পিপল আছে এই জন্য হু। তাহলে এখানে খেয়াল করেন, এই ভার্বের সাবজেক্ট আছে কিন্তু এই ভার্বের সাবজেক্ট নেই, তাহলে আমার কি ব্যবহার করতে হবে? হু। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, এই প্রশ্নটা দেখি, বলা হচ্ছে আই স, এই ভার্বের সাবজেক্ট আছে আই, এই স ভার্বের সাবজেক্ট, এই মিট ভার্বের সাবজেক্ট আই, তাহলে দুইটা ভার্বেরই সাবজেক্ট আছে, তাহলে তো আমার হুর দরকার নেই, তখন আমরা ব্যবহার করবো হুম। সেই হচ্ছে বিষয়। এভাবে আপনারা বাকি প্রশ্নগুলো যে কোনো বই থেকে সলভ করতে পারেন। যেমন এখানে দেখেন, এই ভার্বের সাবজেক্ট নেই, এই ভার্বের সাবজেক্ট নেই, তার মানে ভার্ব আছে দুইটা কিন্তু সাবজেক্ট আছে কয়টা? একটা। ভার্ব আছে দুইটা কিন্তু সাবজেক্ট আছে একটা, তাহলে সাবজেক্ট কম থাকলে আমরা কি ব্যবহার করি? হু বা হুইজ। দ্যাটস ওয়াই এখানে যেহেতু ব্যক্তি, তাই আমরা ব্যবহার করব হু। তো সেক্ষেত্রে আরেকটু সামনের দিকে যাই, এখানে সব সেম কথাবার্তা বলা আছে, তবে আরেকটা জিনিস আমরা পড়েছিলাম শুরুতে, যে গ্যাপের পরে যদি নাউন থাকে, এই যে নাউন, নাউন থাকলে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তো ডাব্লিউএস ওয়ার্ল্ডের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? হুজ। তাই হুজ উত্তর হবে। তো এখানে দেখেন বুক আছে, বুকটা কি? নাউন, নাউনটা কি বসে? পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে কোনটা হবে? এই যে হুজ। ঠিক আছে। এখানে দেখেন ব্রাদার আছে, এই যে নাউন, নাউনটা কি বসে? হুজ। তো এই ছিল আজকের কথাবার্তা আপনার শিক্ষার্থী প্রোনাউন নিয়ে। আর বাকিটুকু আপনার আশা করছি নাউনের ক্লাসে পড়েছেন। যদি না পড়ে থাকেন নেক্সট ক্লাসে আমাকে জানাবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আজকে যদি একটু লেটে শুরু হয়েছে এই জন্য একটু সময় লাগলো। নিশ্চয়ই নেক্সট ক্লাসে আমরা যদি কোনো বিষয় বাদ থাকে সেই বিষয়টার সাথে যুক্ত করে নেবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বিদায় নিব স্যার। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের কথা জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে, না হলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। ওকে, যেহেতু প্রশ্ন নেই তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম।